হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 2026 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্রের গণিত অংশের প্রশ্নপত্রের সমাধান করব। ঠিক আছে? আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরো কি কি লাগবে ওগুলোও জানাবেন। ঠিক আছে? আপনারা যাতে মুহূর্তের মধ্যে পরীক্ষায় কোনো কিছুর উত্তর দিতে পারেন প্রশ্নের, সেটাও আমি করব। আচ্ছা, এখানে যা আছে, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? ঠিক আছে, তাহলে এখানে কোন সংখ্যাটি সবচেয়ে বড়? 0.3 আর কি, 3.3, এটার বর্গমূল। তাহলে এটার বর্গমূল যদি হয়, তার বর্গমূল করলে এইটা দেখবে কি হয়, এমনি স্বাভাবিক অবস্থা বর্গমূল করলে আমরা কি করি, এখানে দশমিক, দশমিকের পরে এক ঘর হবে না, দশমিকের পরে যেহেতু আরেকটা ঘর নেওয়া যায়, সুতরাং দুইটা ঘর করে আমাদের নিতে হবে। আর যদি শুধু দশমিক না থেকে 3 থাকতো, তাহলে এটা করতাম না। এখন দশমিকটাকে একটু কল্পনার বাইরেই রাখি। এখন এটার কত কাছাকাছি বর্গমূল কত হবে? 5 5 25, 5 5 কত, দশমিকটা এখানে দিয়ে ফেলাই, 5 5 কত, 25 হয়ে গেল, 30-এর কাছাকাছি। তাহলে 5 থাকলো। তো এইগুলো এইদিকে না যায়, তাহলে দশমিকের ভ্যালুটা কি আমরা 5-এর মধ্যে রাখি। কোথায় রাখি? ওই 5-এর মধ্যে রাখি। তাহলে এটা 0, আচ্ছা, এটা হলো 0.3। তাহলে এটার বর্গমূলটা কি? 0.5 আসবে। মনে রাখবেন সব সময় যে ওই যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল তার চাইতে বড় হয়। এখন 0.3 আছে, দেখেন এটার বর্গমূল 0.5 হয়ে গেছে। ঠিক আছে, এইটা আবার ওইটার বর্গ করলে আবার কি এটা ছোট হয়, মানে ছোট হয়ে আছে 0.5। এখানে এটা বেসিক থেকে এগুলা শিখতে হয়, তবু আমি এইটুকু বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আরো গোড়া থেকে যেভাবে চান এইভাবে শেখানো হবে আপনার। আচ্ছা, তাহলে আর খ কি? 0.3, 0.2, তাহলে 0.5, 0.3, 0.2 হয়ে গেল। তাহলে তিনটার মধ্যে কি বড় 0.5, আর 2.2 এর এটা করলে কি হবে? ঠিক স্বরূপ ভাবে 2.2 এর বর্গমূল করলে এক ঘর এখানে নিয়ে নিতে হবে। নিয়ে নিলে কি হবে, কি দশমিকটা এখানে দিয়ে দেই, এটা উঠে 4 4 কত, 16, এখানে 4 আসছে। তাহলে এখানে সবগুলোর মধ্যে মান সবচেয়ে বড় কার? 0.5 হলো সবচেয়ে বেশি এগুলোর মধ্যে। 0.5 কোথায় থেকে? 0.5, 3, 2, 2 এর বর্গমূল। এটা মুহূর্তের মধ্যে কি হবে? মুহূর্তের মধ্যে এইটা হইলো, এইটা ক নাম্বারটা আনসার করে দেবে। ঠিক আছে, এইটার বর্গমূল, সোজা কথা, এইটার √3 এর বর্গমূল। আচ্ছা, তারপর 2 নম্বরে আছে ফাংশন অফ এক্স। এটা হলো সবগুলাই বেসিক থেকে শিখতে হয়, তবে ফাংশন অফ এক্স যেহেতু আছে, এক্স এক্স এর একটা ফাংশন ধরে নিলে এর মানটা কি হয়? এক্স স্কোয়ার -2x +1, সরি, +10। আচ্ছা, আচ্ছা, বলে ফাংশন অফ জিরো সমান কত? মানে ফাংশন অফ জিরো মানে কি, এক্স এর পরিবর্তে জিরো বসাইতে হবে। তাহলে এক্স এর পরিবর্তে জিরো বসাই, এক্স এর পরিবর্তে যদি এখানে জিরো বসাই, ফাংশন অফ জিরো বসাই, তাহলে কি হবে এটার মানটা? 0² -2 × 0 + 10, এগুলা তো সব জিরো হয়ে যাবে। 0 + 10 মানে কি? এই 10।
এখানে কি হবে, একটু উত্তর কত হবে, এখানে আনসার হবে এটা 10 যেটা আছে সেইটা ঠিক দিয়ে দিবেন। ঠিক আছে, যেখানে 10 আছে ওইটাই ঠিক ঠিক হবে। আচ্ছা, তাহলে নেক্সটে যাচ্ছি। এখন দেখেন 3 নম্বরটা, 1 বিয়োগ 1, এটার থেকে বিয়োগ করতে হবে কি 0.09 মানে 991। এখন এটাকে এভাবে দেওয়া আছে, আমরা কি উপরে নিচে লিখি, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এক, একটা একই, এখন এক এর থেকে কি এটা সরাসরি এটা নিচে বসবে, এটা এই একের নিচে একেভাবে বসানো যাবে, বা ওইটা একের নিচে এই শূন্য এটা বসানো যাবে না। এক হলো একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে, এখানে এই শূন্য আছে পূর্ণ সংখ্যার মানটা। তাহলে পূর্ণ সংখ্যার মানটা যেহেতু এখানে শূন্য আছে, এখানে একটা শূন্য আমি বসাই, এই শূন্যটাই বসাই, এখানে দশমিক এটা এভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, তারপর কি এইভাবে লিখতে পারি, অথবা এই দশমিকের পরে এন একটা তো একের পরে দশমিক দিয়া দিয়া তারপরে কয়টা করে আছে এদিকে, একটা দুইটা তিনটা চারটা করে, চারটা শূন্য দেওয়া যায়। এই শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, আমরা এই চারটা শূন্য আগে দিতে পারতাম, তাহলে এটা আগে বসাই নিতে, এটা দিয়া তারপর এটুকু বসাইতে পারতাম। কারণ হলো এইটার হলো চারটা শূন্য দিতে হয়, তাহলে এটার মানে কোনো মানে দশমিকের পরে যত ইচ্ছা শূন্য দেওয়া যায়, এটা মানে কোনো আসা যাওয়া হয় না। এটা বেসিক থেকে বুঝাইতে গেলে আলাদাভাবে করতে হবে। যেমন এক তো একই, কিন্তু একের পরে শূন্য দিলে ওইটা একই, ওইটুকুই থাকে। ঠিক আছে, আরেকটা শূন্য দিলেও ওইটা একই থাকবে। তাহলে এইটুকু শুধু শূন্যের কোনো ভ্যালু না, কিন্তু শূন্যর পরে অন্য কোনো সংখ্যা যেহেতু থাকবে তখন এটার ভ্যালু হবে, এই যে এটা। এখন আমরা এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে তখন আমি এই নিয়মে করছি বিয়োগটা, যে এক আছে 10 হবে, এক তো এখানে অন্যভাবে করা হয়। আচ্ছা যাই হোক, তাহলে এক আছে 10 হবে কত হলে, একের থেকে তো ছোট, তাহলে একটা এক এক ধরে নিতে হয়, নিলে কত হবে 9। এই যে একটা এটার সাথে যোগ করে দিই, যোগ করে দিলে 1 10, 10 আছে কত হলে এটার আবার ওইখানে 10 হবে শূন্য হলে, শূন্য হলে। আচ্ছা, তারপর আবার এই একটা এখানে আসলে 10, 10 হাতে হলে 10 হবে শূন্য হলে, এই আবার হাতে এক এখানে এসে গেছে, এক, এক আছে কত এখানে 10 হবে কত 9 হইলে, 9 হইলে তারপর এই যে একটা ছিল, একটা এখানে আসলে একের থেকে এখানে কত শূন্য হবে। ঠিক আছে, সুতরাং এইটা যে এখানে আছে, সুতরাং এইটা যে এখানে আছে যে 9 2 0 9 যেখানে আছে, এইটাই হবে এটা রেজাল্ট, যেই মার্ক এআই থাক, শূন্য দশমিক আর অন্য দিকগুলো তাকায় প্রয়োজন নেই। 2 0 9 এটা। আচ্ছা, তাহলে এটা গেল, 3 নম্বর গেল। এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে হলো একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, একটি বৃত্তের ব্যাস 3 গুণ যদি বৃদ্ধি পায়, বৃত্তের ব্যাসটা, এই যে বৃত্তের ব্যাসটা তো এখানে সেন্টার ধরি, তাহলে বৃত্তের ব্যাসটা যদি 3 গুণ
বাড়ে, মানে বৃত্তটা আরো বড় হয়ে যায়, যতটুকু আছে আরো 3 গুণ যদি হয়ে যায়, তাইলে কি হবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাইলে ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাইলে যেহেতু বৃত্তটার ব্যাস 3 গুণ বৃদ্ধি পায়, তাইলে এটার সাথে সাথে ব্যাসার্ধ তো, এটা কি ব্যাসের অর্ধেক না, এটা যদি ব্যাস ধরি তাহলে এই ব্যাসার্ধটা তো 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 3 গুণ বৃদ্ধি পাইলে তাহলে এইখানে আর এর মানটা হলো পাই, আর এর মান হলো 3 দিই, 3-এর পরিবর্তে 3-এর 3 বসাই, আচ্ছা 3 বসালে কি হয় 9 আর 9 গুণ বৃদ্ধি পাবে, এই যে 9টা ক্ষেত্রফলটা কি 9 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 3 স্কয়ার মানে কি 9 পাই। আচ্ছা এই তাহলে 9 গুণ, তাহলে এখানে বৃত্তের কত কি বৃদ্ধি পাবে, কয় গুণ, 9 গুণ। 9 গুণ যারা দিয়ে আসছেন যেই ইয়ার মধ্যে সেটি হবে, ঠিক আছে। আচ্ছা 9 গুণ, ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করুন কি, যে গসাগু নির্ণয় করুন একটা রাশি, এই প্রথম রাশিটা ধরি, প্রথম রাশিটা ধরি, প্রথম রাশি ধরি না, এখানে আছে, তখন প্রথম রাশি হিসেবে আমরা লিখতে হবে এটা কি 4 স্কয়ার-1। এখন এই 4 স্কয়ার-1 কে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 4 স্কয়ার-1 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে এটাকে a² - b² এ ফেলানো যাবে। তাহলে সরাসরি আমরা এটা করে ফেলাই, 2 এর উপরে যদি হোল স্কয়ার হয়, তাহলে এটা কি 2 দুগুণে 4, এ আর এটার পাওয়ার গুণন 1 কি 2, মানে 4 স্কয়ারই হয়। আর এখানে যদি 1 স্কয়ার লিখি, 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার আর 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 গুণ, তাহলে তো 1ই হয়। তাহলে এটা আমরা লিখতে পারছি a² - b²। তাহলে কি হবে, a²-b² এর সূত্রটা কি, এ প্লাস বি, এটা হলো এ প্লাস এলে বি হলো 1, এটা তারপর হলো a-b, এইটুকু, এটা গুণের আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। গুণের আকারে প্রকাশ করে লসাগু গসাগু এগুলা করতে হয়। তাহলে এটাকে আমরা গুণের আকারে প্রকাশ করলাম। গুণের আকারে প্রকাশ করার সূত্র কি, এগুলো বেসিক থেকে শেখার দরকার, এবং শিখতে হবে, আপনারা শিখবেন, এবং শিখতে হলে আমাকে বলবেন, ঠিক আছে। আমার চ্যানেলে কমেন্টে জানাবেন, এখানে ফোন নম্বর আছে, যোগাযোগ করবেন। আচ্ছা যা হোক, এটা বিষয় না, আছে যা হোক, এটা তাহলে এটা সেটা গেল। আচ্ছা তারপরে আবার কি 2 স্কয়ার প্লাস a-1। দ্বিতীয়টা হলো, দ্বিতীয় রাশিটা হলো 2 স্কয়ার প্লাস a-1। তাহলে এটা কি হবে 2 স্কয়ার, এটা হলো মিডল টার্ম। তাহলে মিডল টার্মের উপরে আমি ভিডিও নিয়েছি, ভিডিও আপলোড করেছি, কিন্তু এখানে দেখা গেছে যে মুহূর্তের মধ্যে কেমনে করা যায়, সেটা হলো বেসিক থেকে ভিডিও দিয়েছি, কিন্তু লাস্টে একটা ভিডিও বাকি রয়েছে, যে দেখে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে এখানে দেখেই উৎপাদক বিশ্লেষণ, এখানে কি 2 স্কয়ার প্লাস a+1, মানে এইটার প্রথম সহগ 2 স্কয়ার এর সহগ কি 2, আর এই ধ্রুবপদ হলো এখানে 1। 2 আর 1 গুণ করলে কত হয় 1। এইখানে যেহেতু প্লাসের এ আছে, এই প্লাসের এ কে এমন ভাবে ভাঙতে, প্লাসের একে মানে ওইটাকে কিভাবে বের করতে হবে, এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে, তো মাইনাস চিহ্নকে মানে এটাকে মাইনাস করে বের করতে হবে, ঠিক আছে। আর এই ওই দুইটা সহগ কি গুণ করলে টু টু হইতে হবে। তাহলে 1 আর 2 গুণ করলে যেহেতু 2 হয়,
তাহলে এখানে 2 হইলে তো একমাত্র এখানে 2 এভাবে যদি লিখি 2 স্কয়ার প্লাস 2a, এই প্লাসের 2 এ যদি লিখি তাহলে এটার থেকে যদি মাইনাসের একটা এ বাদ দিয়ে দেই, তো এর সহগ কত? 1। 1a তো আর লেখা হয় না, শুধু এ লিখলেই 1 লেখা হয়। তাহলে 1 আর 2 এ গুণ করলে কি হবে? 2। 1 আর 2 এ গুণ করলে কি হবে? 2। তাহলে এই যে 2 হয়ে গেল। আবার 2 এর থেকে মাইনাসের একটা এ চলে গেলে, যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে, তাহলে এখানে মাইনাস দিয়ে এ করতে হবে। তাহলে এখানে কি হলো? 2a। 2 এর থেকে এই প্লাসের এ থাকলো। তারপর এখানে মাইনাস এর 1টা লিখি। এখন আমরা এই দুইটার মধ্যে সর্বোচ্চ কি কমন আছে? 2a। এই 2 এর কি কমন আছে? 2। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে স্কয়ার আছে, এখানে এ আছে। তাহলে এখানে কি হবে? এখানে 2a দিয়ে ভাগ করা যাবে। স্কয়ার দিয়ে তো যাবে না, কারণ এখানে স্কয়ার নাই। সর্বোচ্চ যে সংখ্যা আছে দুইটা পদের মধ্যে, এটা ভাগ করতে হবে। 2a দিয়ে 2 স্কয়ারে 2 স্কয়ারে যদি 2a দিয়ে ভাগ করি, 2 কাটা, এ দিয়ে এটাকে এখানে কাটলে কি হয়? এ হয়, কারণ পাওয়ার একটা বিয়োগ হয়ে যাবে ভাগের সময়। আর 2 তাহলে এখানে থাকবে কি? এ। আর এখানে 2a দিয়ে ভাগ করলে কি হবে? 2a কে 2a দিয়ে ভাগ করলে 1 হবে। তারপরে এখানে মাইনাস, এখানে 1 লিখতে হয় না, তবু 1 লিখে দিচ্ছি। তো না লিখলে 1, না লিখলে 1 হয়। তাহলে এখানে কি হবে? 1 দিলে তারপর এইটুকু মাইনাস এ কে দিয়ে -1 দিয়ে ভাগ করলে মাইনাস আছে প্লাস। যদিও মুহূর্তের মধ্যে করতে হয়, ওই নিয়মটা পরে দেখে যখন বেসিকটা ভেঙে একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে মাইনাসের আর মাইনাসে ভাগ করলে কি হয়? প্লাস হয়। আর 1 দিয়া একে ভাগ করলে কি হবে? এ। এই যে প্লাসের এ, এখানে আগে প্লাস দিতে হয় না। আবার -1 কে -1 দিয়ে ভাগ করলে কি? মাইনাসে প্লাস, আর 1 গুণ করলে +1। তাহলে কি হবে? যেটা আগে লিখি আমরা, a + 1, তারপর 2a - 1। এখন গসাগু হইল কমন জিনিস। দুইটা পদের মধ্যে, দুইটা রাশির মধ্যে এখানে দেয়া আছে, কোন জিনিসটা কমন আছে? কমনের বাইরে হবে না ওগুলা। মানে 2a + 1, এখানে কি 2a + 1 আছে? নাই। এখানে 2a - 1, এখানে কি 2a - 1 আছে? হ্যাঁ আছে, 2a - 1 আছে। এখানে +1 আছে, এখানে +1 নাই, অন্য কিছু নাই। দুইটা রাশির মধ্যে এটা 2a - 1 আছে, এখানে 2a - 1 আছে। তাহলে এটা কি হবে? এটা আমাদের বসাও কি হবে? 2a - 1। 2a - 1। যারা 2a - 1 দিয়েছেন, এখানে এটা রেজাল্ট হবে 2a - 1 যেখানে। আচ্ছা, তাহলে এটা গেল। বসাগু 5 নম্বর গেল, বসাগু নির্ণয় করুন। আচ্ছা, তাহলে যদি আচ্ছা বলছে কি 18 ফুট উঁচু, এটা ওই বোর্ডের মধ্যে লিখতে এগুলো সোজা করে লেখা যায় না, আর অনেক বাঁকা হয়ে যায়, ইয়ে হয় না ছোট ছোট করে লিখতে। এই জন্য একটু কষ্ট করে জুম করে বা ওই সাইড করে বড় করে দেখে নিলেই বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, লেখা একটু ইয়ে হয়ে গেছে, তাই বুঝতে। আচ্ছা, 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল? তাহলে মনে করি খুঁটিটি খুঁটিটি এখানে হলো এ, এটা হলো বি, ঠিক আছে? এ বি হলো খুঁটিটির দৈর্ঘ্য। তাহলে খুঁটিটি এমন ভাবে ভেঙে গেছে, খুঁটিটি এমন ভাবে ভেঙে গেছে যে এইখান থেকে মনে করেন ভেঙছে, ভাঙ্গা পড়ে এটাকে মাটির সাথে, এটা ভূমিটাও আমাদের ইয়া করতে হবে। এখানে সোজা হাতে করতেছি তো। আচ্ছা, তাহলে এইটা ভাঙ্গে এইটুকু
কি মাটির সাথে এখানে স্পর্শ করছে, তাইলে এটাকে ধরি সি আর এটাকে ধরি ডি। আচ্ছা, তাহলে এখানে ভূমির সাথে কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। তাহলে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের একটা সহজ নিয়ম আছে, বা ওই 30, 45, 60, 90 এর ক্ষেত্রে এক একটা অনুপাত হয়। এই অনুপাতটা এখন যদি এখানে ব্যাখ্যা করতে যাই, এটা বেসিক ক্লাসে ব্যাখ্যা করব। এটা বেসিকের মধ্যে ওটা আমি করে দিব যে এই কোণগুলা কেমনে করা হয়। তাহলে এখানে যখন সেটা এখানে 30 হয়ে গেছে, তাহলে এখানে তো সমকোণ, কারণ এখানে তো সোজা, এটার সাথে এটা সোজা, যদি হাতে আঁকছি খুব হয়ে গেছে, এগুলো একদম স্ট্রেট। তাহলে এখানে 30 ডিগ্রি, এখানে কত হবে? 60 ডিগ্রি, কারণ 2 সমকোণ তো, 30 আর 60 কত? 90 হবে। এটা 30 আর এটা যখন 90, 90 আর 90 কত? 180। তাহলে 66 ডিগ্রি, তাহলে এখানে কত হবে? 60। এখানে যদি 60 হয়, এখানে 30 হয়, তাহলে আর এটা 90, তাহলে 180 হচ্ছে। তাহলে এটা, তাহলে এই ক্ষেত্রে একটা 30 যদি কোণের অনুপাত 30 অনুপাত 60 অনুপাত 90 হয়, তাহলে এটা কোণের অনুপাতটাকে, আচ্ছা, এটার বাহুটাকে একদম ওই যে সাইন কস টেন দিয়ে তো করাই যাবে, হ্যাঁ, ওগুলা ওগুলা করা যাবে, এটা আমি করব, কিন্তু এইভাবে কেন, কিভাবে করা যায় এটা আমি দেখাচ্ছি। তাহলে এভাবে করলে তো একদম সোজা, একদম মূর্তি করা যায়। তাহলে এখানে কি হচ্ছে? এটার এই 30, আচ্ছা, তাহলে এটার জন্য এটার বিপরীত কোণের জন্য এই বাহুটুকুর মান অনুপাত হলো 1, আর এইটুকু এই 90-র জন্য এটার বিপরীত কোণের হলো কত? 2, আর এটার জন্য √3 আসবে। √3 আসবে কিভাবে? এটা যদি থাকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাহলে এটা √3 মান বের হয়। এটা হলো অতিভুজ, আর এটা হলো, আচ্ছা, এটার তাহলে এটার যদি দ্বিগুণ থাকে, তাহলে এটার মানের অর্ধেক হয়। এটা 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 হবে 2, আর এটা হলো 1, আর এটা হলো √3। √3 এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এইটা এটা এই বাহু স্কয়ার যোগ বাহু স্কয়ার যোগ এই বাহু স্কয়ার করলে এখানে √3 আসবে, আর এটা এইভাবে 1 হয়। মানে এটা মানে কি? এটা, তাহলে আমি এখানে ইংরেজি লিখে ফেলছি, আচ্ছা অসুবিধা নেই, লিখি এখানে। তাহলে কি লিখবো? 1, এটার জন্য কি হবে? √3, আর এখানে এটার জন্য কত হবে? এখানে এটার জন্য হবে 2, কারণ 90 ডিগ্রির ওই বিপরীত যে অতিভুজটা, এটার সব বড় হবে, এটা মানটা হবে কত? আর অন্য 45 ডিগ্রির ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে অনুপাত আছে, ওগুলা ওই ইয়ার কাছে। তারপরে 60 ডিগ্রি যদি থাকে এখানে, এটার জন্য কত অনুপাত হবে? এটার জন্য সবগুলা বেসিক ক্লাসে, বেসিকে আমি বইগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সুতরাং এভাবে জট করে করলে, তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, আর এটা যদি √3 হয়, আমাদের বের করতে হবে কি? এটা 1 আর এটা 2, তাহলে এই 2 অংশটুকুই তো, যে এই যে এইখানে এ বি এর এইখান থেকে যে এটুকু ভেঙে পড়ছে, এই 2 অংশটুকুই তো ভেঙে পড়ছে এখানে, ঠিক আছে? তাহলে 1 অংশ আর 2 অংশ, মোট কত? 3 অংশ। এই যে এইটুকু আর এইটুকু কত? এইটুকু আর এইটুকু কত? 18 ফুট না? আচ্ছা, 18 ফুট। যদি 18 ফুট হয়, এই পুরাটা যদি 18 ফুট হয়, 18 ফুট হয়, তাহলে এটা ভেঙে পড়ছে তো এইখানে। তাহলে 2 আর 1, এইটা 2 অনুপাত আর 1 অনুপাত, মোট অনুপাতের যোগফল কত হবে? 3। 3 দিয়া যদি এটাকে 18-কে ভাগ করি, তাহলে এটা যেহেতু 1 অনুপাত, তাহলে 18-তে ভাগ করলে 3 × 6 কত? 18। এটা সরাসরি 6 ফুট হবে। এখানে কি হবে?
6 ফুট। আর বাকিগুলা অন্যান্য অপশন আছে, এগুলা আবার ইয়া যাবে। কোন একটি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? কোন ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত? তাহলে কোন ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে, তাহলে কোন ত্রিভুজের বাহুকে যেন আমরা বর্ধিত করব, মনে করলাম যে একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বর্ধিত করি, একটা ধরি একটা সমকোণী ত্রিভুজ, এটারে বাড়াই, তাহলে এখানে একটা সরল কোণ হবে, এখানে 90 ডিগ্রি আছে, তো তাহলে এখানে কি হবে 90 ডিগ্রি। এইটাকে আমরা বাড়াই, এটাকে বাড়াইছি এদিকে, ঠিক আছে? তখন এটাকে বাড়াই কি এইদিকে, তাহলে বাইরের দিকে এটা 90 ডিগ্রি হইলে এটা মনে করি, এটা মনে করি 30 ডিগ্রি, আর এটা মনে করি 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয়, এটা যাই হোক, তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয়, তাহলে এইটুকু পর্যন্ত 60 ডিগ্রি, আর পুরাটা পর্যন্ত কি একটা সরল কোণ না? এই পুরাটা এক সরল কোণ, যারা আমরা পড়ছি শিখছি, তাহলে এই পুরাটুকু পর্যন্ত লম্বা এটুকু সরল কোণ হয় না? তাহলে এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি না? এই 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দেই, তাহলে কত হবে? 120 ডিগ্রি। এখানে কত হলো? 90 ডিগ্রি, এইটুকু ওইদিকে বাড়াইলে। আবার যদি এইদিকে বাড়াই, এটাকে তিনটে বাহুকে যে কোনো তিন দিকে বাড়াইতে হবে, একদিকে দুই দিকে, এটা বাড়াইছি, এটা বাড়াইছি, এটিকে বাড়াই, এখানে এটা হলো 30 ডিগ্রি। তা 30 ডিগ্রি হলে এখানে এখানে কি পুরাটা 30 ডিগ্রি সহ এটা সোজা বাড়াইছি, সবগুলা কিন্তু সোজাই বাড়াইছি, সোজা সহ এটুকু কত? এটুকু পুরাটা মিললে কত হয়েছে? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি থেকে এখানে 30 ডিগ্রি বাদ দিই, তাহলে কত হবে? 150 ডিগ্রি। তাহলে কি হবে? 150 ডিগ্রি। তাহলে এইগুলা এখন যোগ করে দেখি তো। 150 ডিগ্রি, 120 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। যোগ করে দেখি তো কত হবে? 0, 6, 3, 360 ডিগ্রি। তাহলে এই এই যে ত্রিভুজটা, কোন একটি ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, এখন এটাকে আমরা এটা সমকোণ না, এভাবে আমরা মনে করি যে একটা সমকোণী ত্রিভুজকে বাড়াইলাম, এখানে এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। তাহলে যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইখানে 60 ডিগ্রি, এখানে আচ্ছা 60 ডিগ্রি হয়, তাহলে এইটারে বাড়াই, এখানে কত হবে? ঠিক এইটুকু তো সরল কোণই হবে। 60 ডিগ্রি হলে এখানে 120 ডিগ্রি, 180 ডিগ্রি আর 60 ডিগ্রি, 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 থেকে সরাসরি 60 বিয়োগ দিয়ে দিলাম, কত হলো? 120 ডিগ্রি। ঠিক এটারে বাড়াইলে কত হবে? 60 ডিগ্রি যেহেতু আছে, এটারে বাড়াইলে এইটুকু কি হবে? 120 ডিগ্রি। ঠিক অনুরূপ ভাবে এটাকে যদি বাড়াই, তাহলে এখানে কত হবে? এখানে 120 ডিগ্রি। এখানে যদি 60 ডিগ্রি আছে, এটুকু মিলে এটি কত? সরল কোণ, প্রত্যেকটাই সরল কোণ। আচ্ছা, 180 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হইলো। 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আমি তিনটা যোগ করে দিই, তাহলে কত হবে? 360 ডিগ্রি হবে। তাহলে উত্তর কি? যেভাবে যে কোন ত্রিভুজের ধরি কি হবে? 360 ডিগ্রি। আচ্ছা, এখন আসি পরেরটায়।
79 পরেরটায় 8 নাম্বারে এরেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না? তাহলে এরেঞ্জ এটার বেসিকের উপরে আমি ক্লাস নিব, প্রত্যেকটার বেসিকের উপরে আমি ক্লাস নিব। আপনার চাইলে যেটুকু জানতেছেন এইভাবে। আচ্ছা, এরেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না? আচ্ছা, তাহলে এরেঞ্জ শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? এরেঞ্জ এ এরেঞ্জ এরেঞ্জ শব্দটিতে মোট কয়টা? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে বলছে যে এরেঞ্জ শব্দটিকে কতভাবে সাজানো যায় যাতে কখনো দুইটি আর পাশাপাশি থাকবে না। আগে দেখি যে এরেঞ্জ শব্দটিকে কতভাবে সাজানো যায় সেটা, সেখানে দুইটা পাশাপাশি আর থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা আগে দেখি মোট কতভাবে সাজানো যায়। তা 7টা, তাহলে 7কে এটা ফ্যাক্টোরিয়াল 7 দিলাম। এটাকে যেহেতু বিন্যাসের অঙ্ক, ঠিক আছে, এগুলা বিন্যাস সমাবেশের অঙ্ক, এগুলা ফ্যাক্টোরিয়াল এগুলো দিতে হয়। আচ্ছা, যাই হোক, এই 7, এই 7-এর মধ্যে আবার কি আছে? যেগুলা ডবল করে অক্ষর আছে, 2টা করে অক্ষর আছে, এগুলা বাদ দিয়ে দিই, কারণ এগুলো তো ঘুরে ফিরা শুধু জ্যাম সৃষ্টি করবে, মানে একটারে দুইবার করে দেখবো আমরা, 12 ইয়া করবো। আচ্ছা, যাই হোক, তাহলে এই জন্য এই 2 ফ্যাক্টোরিয়াল, আবার কি এই 2 ফ্যাক্টোরিয়াল, মানে কারণ আর 2টা আছে, আবার ইয়াও 2টা আছে, তাহলে এই জন্য এই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে কত হবে? তাহলে 7-এর ফ্যাক্টোরিয়াল কি? এখন 7-এর ফ্যাক্টোরিয়াল বা ওইগুলার জন্য আলাদা ক্লাসের তো প্রয়োজন, আলাদা ক্লাস নিব, যেগুলার বিন্যাস সমাবেশ এগুলা কি বলতে। 7-এর ফ্যাক্টোরিয়াল হলো 7 থেকে 1 পর্যন্ত গুনতে হবে। 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটা। আর 2-এর ফ্যাক্টোরিয়াল কি? 2 গুণন 1। আবার এই 2-এর ফ্যাক্টোরিয়াল কি? 2 গুণন 1। তাহলে এখানে আমরা 2 এই 2 কেটে দেই, ভাগ করে দিই, আবার 2 4 না, 2 দুগুণে 4, এখানে ফিনিশ করে দিই। তাহলে এখানে কি হলো? আর বাকি কি থাকলো? 3 দুগুণে 6, 5 6, 3 দুগুণে 6, 5 6 কত? 30, 6 30-এ 180, 180-রে 7 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে গুণ করলে, সরি 7 দিয়ে গুণ করলে 0, 7 0 7 আর 56 6, হাতের আছে 5, 7 থেকে 7-এর 5 12, 1260। 1260 কিন্তু আছে উত্তরে, কিন্তু 1260 আছে, কিন্তু 1260 হবে না। কেন হবে না? কারণ এখানে এইটুকু সাজানোর পরে এইটুকুর মধ্যে এমন ভাবে আছে থাকবে যে এটার মধ্যে দেখা যাচ্ছে 2বার আর এসে যাবে। 2বার আর এসে যাবে কিভাবে? এই যে আর যদি একটাকে রাখি, আর যদি 2টাকে রাখি, আর এরকম প্রতভাবে যেখানে রাখি এটা, আর 2বার করে এরকম প্রতিচ্ছবি আসবে। ডাবল রোলার ইয়ে, আবার ই, যেভাবে সাজাই আমরা, এইভাবে যেভাবে সাজাই যে অক্ষরটি দিয়া, এরকম প্রথমে 2বার আর এসে যাবে।
এসে যাবে, এগুলো এসে যাবে। তখন এটাকে আমরা শুধু যাতে দুইটা আর এরকম একই শব্দ গঠন না করে, যাতে একই আর দুইটা ভিতর শব্দের ভিতরে না এসে যায়, অন্য ভিতরে আসতে পারে, এরকম হইলে ঠিক আছে। তাহলে এইটা যেহেতু যাতে বোধ করা যায়, এই জন্য করতে হবে কি, আবার এর সাথে এটাকে যেহেতু এর সাথে দুইটা আর এর পুনরাবৃত্তি আছে, ঠিক আছে, আবার দুইটা এ আছে, এই জন্য এখানে এখানে তো 1260 লিখলাম। তাহলে ও আচ্ছা, এখন দেখি এখানে আসল মূল জিনিসটা বাদ রয়ে গেল, যেটা বলতে চাচ্ছিলাম, দুইটা আর কে একটা একটা আর বানায় ফেলাই, কারণ যেহেতু দুইটা আর কে আমরা রাখবো না, একটা অক্ষর বিবেচনা করব একটা, তাহলে দুইটা আর কে একটা অক্ষর বিবেচনা করলে বাকি কয়টা থাকে, 1 2 3 4 5 6, তাহলে 6 লিখি, 6 ফ্যাক্টোরিয়াল লিখি। এখন 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আচ্ছা এটা রাখলাম, এইভাবে সাজানো যাবে। তাহলে আর কে তো একটা বানিয়ে ফেললাম, আর এর মধ্যে আর তো কয়ভাবে করা যায়, সাজানো যায়, আর এর মধ্যে আর তো দুই ভাবে সাজানো যায়। আচ্ছা এটা ওইটা না, এখানে যাচ্ছি না, এখন একটা বানায় ফেলাম, এরপরে এখানে থাকতেছে কি, দুইটা এ থাকতেছে। দুইটা এ যদি থাকতেছে, তো এই দুইটা এ দিয়ে দুইটার এর ফ্যাক্টরিয়াল করে ফেললেই ওইখানে ওই ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলেই এখানে যে দুইটা আর পাশাপাশি থাকবে না, এটা বের হবে, ঠিক আছে। আর যদি এটার সাথে গুণ করে দেই, যে গুণ করে লিখা দেই, গুণ করারও একটা কারণ আছে কেন, ফ্যাক্টরিয়াল 2, 2 এর মধ্যে 2 কয়ভাবে সাজানো যায়, 2 ভাবে। তাহলে এক কথা, এটুকু লিখলে দুই কথা, এটা না ফ্যাক্টরিয়াল 2 হাতে একই হবে রেজাল্ট। তাহলে এটুকু আমরা করে করছি, ফ্যাক্টরিয়াল 2 ইনটু 1, আর 6 কি, 6 হলো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে এটুকু কেটে ফেললাম, আর এটুকু কি হবে, 3 4 12 5 60, 660 কত হবে, 360 হবে, 660 কত হবে, 360। তাহলে এমন এমন পুনরাবৃত্তি ঘটবে যে আবার দুইটা আর একসাথে আসবে, পাশাপাশি থাকবে, এরকম কয়টা আসবে, 360। তাহলে ওই 1260 যে বের করছে না, ওই 1260 থেকে 360টা আমরা বিয়োগ করে দিই, তাহলে এখানে কি থাকবে, 900। তাহলে আনসার কত হবে, এর উত্তর কি হবে, এখানে হবে 900। এখানে ওই ওই উত্তরটাও দেওয়া আছে, আর অন্যান্য উত্তর দেওয়া আছে, কিন্তু এখানে এইটুকু হবে, ঠিক আছে, এখানে 900 হবে। এখানে 9 নাম্বার, a cube a square b cube by c square d কে a cube b square by c d cube দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে বলছে এটা a cube a square b cube, a square b cube c square d, এটাকে ভাগ করতে হবে কি, ভাগ করতে হবে a cube b square c d cube। আচ্ছা, এখন এটাকে যদি ভাগ করি আমরা, আচ্ছা এটাকে ভাগ করতে হবে, আচ্ছা এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। আচ্ছা তখন এখন দেখা যাচ্ছে যদি ভাগ করতে হয়, তাহলে
কি, আচ্ছা একটু নিচে লিখি, অনেক জায়গা আছে তো। আচ্ছা, এ স্কোয়ার বি কিউব, তারপর সি স্কোয়ার ডি, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? এটা ভাগ করলে কি হয়ে যায়, ডানের ইয়াটা উল্টে কি হরটা লব, লবটা হর হয়ে যায়। আচ্ছা, তাহলে সি ডি কিউব, এখানে কি হবে, এ কিউব বি স্কোয়ার, সি ডি কিউব, আচ্ছা এ কিউব বি স্কোয়ার। আচ্ছা, এটা উল্টে গেল, এটা চিরাচরিত নিয়মে যারা সরল এগুলো বুঝে, তাহলে এটা এখন এটা কি হবে, এটা গুণন, একটার সাথে একটা গুণন, সুতরাং এটা দিয়ে সরাসরি উপরে নিচে কাটাকাটি যাবে। তাহলে এখানে এ স্কোয়ার, উপরে কি আছে, নিচে কি আছে, এ কিউব, এ কিউব এ হয়, কারণ হলে পাওয়ার দুইটা ভাগের সময় সময় জাতীয় জিনিসের পাওয়ার গুলা কি হয়, বিয়োগ হয়, তাহলে এ হইলো, এ থাকলো। আচ্ছা, তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকে, এইভাবে আর কি। আচ্ছা, ঠিক এগুলো কিভাবে হবে, তাহলে এইটা সি, এগুলো কি সি স্কোয়ার দিয়ে কি হবে, সি হবে, কারণ একটা থাকবে, এক থাকলে লিখতে হয় না। আচ্ছা, তারপর ডি, ডি কিউব করলে কি হবে, ডি স্কোয়ার হবে। ঠিক আছে, তিনটাতে একটা চলে গেলে পাওয়ার। আচ্ছা, তারপরে এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব হইলে এখানে বি থাকবে। তাহলে এটুকু যদি হয়, তাহলে এখানে হচ্ছে কি আমাদের বি ডি স্কোয়ার, বি ডি স্কোয়ার বাই এ সি, এ আর সি গুণ করলে এটা এটা আগে লিখলাম, ঠিক আছে, বি ডি স্কোয়ার বাই এ সি, এখানে কি হবে, এখানে হবে বি ডি স্কোয়ার বাই বি ডি স্কোয়ার বাই এ সি। আচ্ছা, তাহলে এটা এটা সহজ, এবং এটা ইয়াটা বুঝলেই হয়। আচ্ছা, এখন এটা গেল। আচ্ছা, একটু তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, বলতে 6/5-এর 7/6 যোগ এতের সাথে কত যোগ করলে যোগফল 1 হবে। আচ্ছা, দেখি তাহলে এটা লিখি আগে, এখানে যেহেতু সিরিয়ালে 10 আসছে, তাহলে এটাকে লিখি 6/5 এর 7/6 ভাগ 1/7/3, এটা। তাহলে আগে এটা কাজটা করে নিই। এর এর কাজ কি সবার আগে করতে করতে হয়, এর যে বডম্যাসের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এর এর কাজ, তার বাগের কাজ, তারপরে গুণ যোগ আর চিহ্নের ক্ষেত্রে তো রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, ওগুলা তো আছেই, ওগুলা বেসিক ক্লাসে এগুলা করানো হবে। এখানে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তাই একটু আমি ইয়া করতেছি। আচ্ছা, 6/5 এর 7/6 ভাগ 7/10, 7 থেকে 7 আর 3 কত, 10, 7/10। আচ্ছা, তাহলে 6/5 এর, আচ্ছা এখানে যে, আচ্ছা একবারই করি, এর 7/6 গুণন, এইটুকু আমরা আগেই করে ফেলতে পারতাম, এর এর কাজ মানে এইটুকু যদি ইয়াটা ভাঙা হয়ে গেছে, তাহলে এটা গুণ বাক্যারে গুণের আকারে লিখে কি উল্টে যাবে, উপরে যাবে 7, নিচে হবে 10। তাহলে কি হবে, সবকিছু এখন একসাথে করা যাবে, এর আর ইয়ার কাজ একসাথেই করা যায়, কারণ এটা গুণের স্ট্যান্ডার্ড বা আগের চেয়ে স্ট্যান্ডার্ড, কিন্তু কাজটা হলো গুণের, এটা দিয়ে এটা কাটতে পারবো, এটা এটা কাটতে পারবো, এই 6 দিয়ে 6 কাটা যায়, এখানে কি 7 দিয়ে 7 কাটা যায়, 5 দিয়ে
10 কাটে যায় কত 2। উপরে যদি কিছুই না থাকে, সরি, যদি কিছুই না থাকে তাহলে এটা কি সবগুলা 1 হয়ে গেছে। এটা 5 থেকে 5 5 গুণে 10, তাহলে সবগুলা 1 গুণ করলে 1 হয়। তাহলে এখানে কি হবে 1, আর নিচে কি হবে 2। তাহলে এখানে এইটুকু বলছে যে এইটুকুর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে। তাহলে এইটুকুর সাথে কত যোগ করলে, এখন এইটুকু কত, এটুকু কত হয়েছে, হাফ হয়েছে, অর্ধেক। কারণ এটার সাথে কত যোগ করলে যোগফল 1 হবে, কত যোগ করলে যোগফল 1 হবে। তাহলে 1 এর থেকে দেখি এটা কত কম, তাহলে তো কত যোগ করতে হবে, 1 এর থেকে কত কম এটা, তাহলে এটা বাদ দিয়ে দিই, তাইলেই তো আমাদের এ হবে। তাহলে 1 এর থেকে 1 এর থেকে এটা বাদ দিয়ে দেখি কত কম। লসাগু কি হলো 2, 2 আর 1 লসাগু, তারা লসাগু বুঝেন, এখানে এত ভাঙ্গে বুঝানোর টাইম লস হবে। তাহলে এখানে 2 একে 2, এখানে 1, এখানে কত হবে 2 ভাগের 1। তাহলে এগুলো হলো বেসিক নিয়মে না বুঝলে কোনটা লসাগু, কোনটা কোনটা কিভাবে করতে হয়, এভাবে এগুলো পরে করে দেওয়া হবে, আপনার কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে এই 2 ভাগের 1 যোগ করতে হবে, মানে 1 এর থেকে যদি হাফের সাথে যদি এই আবার এই হাফ যোগ করি তাহলে এটা কি হবে 1 হবে। এটা তো আর করে কিছু, মানে এটা প্রমাণ করে দিলে, মানে এই হাফ আর এই যে রেজাল্টে হাফ বাড়িয়েছে এটার সাথে আমরা যোগ করি, যোগ করলে কত হবে, এটা কত হবে, এই 1 হবে। তাহলে এটা, তাহলে এত বিয়োগ করতে হবে। উত্তর হবে কি এখানে 2 ভাগের 1। আচ্ছা, তাহলে এটা হলো এটা 11, এনা সিরিয়াল 11। 30 টাকা 75 টাকার শতকরা কত, তাহলে 30 টাকা 75 টাকার শতকরা কত, তাহলে 30 টাকা, ওই যে 30 টাকা 75 টাকার শতকরা কত। আচ্ছা, তাহলে একদম শর্টে করে ফেললে, যেহেতু করতে পারে 30 টাকা মানে 75, আচ্ছা তাহলে 75-এর মধ্যে 75-এর মধ্যে 30 টাকা, 1 টাকার মধ্যে কত, 75 ভাগে 30 টাকা, আর 100 টাকার মধ্যে কত, শতকরা কত তো না, 100 টাকার মধ্যে কত। এই যে এবার ভাঙ্গে লিখলে 75-এর মধ্যে 30, 1-এর মধ্যে 75 মানে কম হবে, আর 100 মধ্যে এত, একবার করে ফেললে 75 একে 25 দিয়ে 3 25-এ 75, 4 25-এ কত 100, 3 দিয়ে আবার 30 কে কাটলে 10, সমান কত হবে 40, শতকরা 40 কত হবে, এটার রেজাল্ট কি হবে শতকরা 40। একটু তাড়াহুড়া একটু করতেছি, পরে বেসিক লাগলে বেসিক বুঝিয়ে দেবো সুন্দর করে। আচ্ছা, তা শতকরা কি হবে 40, 11 গেল 12, 12টা এটার মধ্যে কোনো কিছু দেয়া নাই যে এটার থেকে করতে হবে, এটা উভয়টি কি পছন্দ করে বা না করে, একদম সহজ সরল দিয়েছে। যদি এই ধরনের অঙ্কগুলোর মধ্যে একটু থাকে, মানে একদম সহজ জিনিসই, কিন্তু এটা সহজের মধ্যে জটিল, এটা একটু এই ধরনের একটু প্রবলেমও থাকে মাঝে মধ্যে। ঠিক আছে, এগুলো বিশ্লেষণ করলে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, অসুবিধা নেই। তাহলে এখানে এভাবে করি, যে দেওয়া আছে একটি স্কুলে শতকরা 70 জন ছাত্র ফুটবল, একটি স্কুলে শতকরা 70 জন ফুটবল, শতকরা 75 ছাত্র হকি, এবং শতকরা 80 জন ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টি খেলাই পছন্দ করে। তাহলে সবগুলো পছন্দ করতেছে, তাহলে একটি স্কুলে এতজন ছাত্র ফুটবল, তাহলে ফুটবল, তাহলে ফুটবল পছন্দ করে, এগুলা পছন্দ করে, তাহলে পছন্দ করে না, ফুটবল পছন্দ করে না, ফুটবল পছন্দ করে না, ফুটবল পছন্দ করে না কত, মোট পার্সেন্টেজ কত, শতকরা কি 100 না,
100, 70, 100 থেকে কত বাদ? 70 বাদ, তাহলে কত হলো? 30। 30 হলো ফুটবল পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, আর হকি পছন্দ করে না, তেমন ভাবে একদম শর্ট করার জন্য হকি পছন্দ কমা দিতেছি করে না। ঠিক আছে, এই অংশটুকুই হকি পছন্দ করে না একবারে করে দিচ্ছি, তাহলে কি হবে? মোট শতকরা কত? শতকরা তো 100, শতকরা 100 বিয়োগ কত? 75। শতকরা কত? শতকরা 25 হকি পছন্দ করে না, আর ওগুলো ওগুলো পছন্দ করে, তাহলে 100 থেকে সব মোট তো স্টুডেন্টের 100 হয়, এই জন্য 100 থেকে। আচ্ছা, তারপরে শতকরা 80 ছাত্র ক্রিকেট পছন্দ করে। শতকরা 80 ছাত্র কি ক্রিকেট পছন্দ করে। আচ্ছা, এখন এখন ক্রিকেট পছন্দ করে না, একদম সঙ্গে লিখতেছি ক্রিকেট পছন্দ করে না, যদিও কমা কমাতে লেখা যায় ঠিক হচ্ছে না, মানে ওই জিনিসটা। আচ্ছা, তবুও মানে এই কমা বোঝাইতে হয় যে ওই এই লেখাগুলাই। আচ্ছা, যাই হোক, তাহলে পছন্দ করে না কত? শতকরা 100 থেকে শতকরা 100 থেকে কত? 80 শতকরা বাদ দিই, সমান কত হবে? শতকরা 20। এই অঙ্কগুলোর মধ্যে একটু ক্রিটিক্যাল একটু প্রবলেম, যদি প্রশ্নটা আছে, কিন্তু এইভাবে করে যাচ্ছি। আচ্ছা, যাও, তাহলে এখানে কত? 20। তাহলে এখানে পছন্দ করে না কত? এখানে পছন্দ করে না, মুড পছন্দ করে না কত? মুড পছন্দ করে না, মুড খেলা যে পছন্দ করে না, মুড পছন্দ করে না, মুড পছন্দ করে না কি? 30 যোগ 25 যোগ 20, তাহলে কত হবে? শতকরা 75 ওইগুলো পছন্দ করে না। তাহলে শতকরা 75 জন পছন্দ করে না, তাহলে এখন শতকরা কতজন 3টা খেলাই পছন্দ করে? এই 3টা খেলাই শতকরা যখন পছন্দ করে না এত, যেমন শতকরা 3টা খেলাই পছন্দ করে না কত? তাহলে শতকরা 3টা খেলাই পছন্দ করে না, তাহলে শতকরা পছন্দের সংখ্যা তো 100ই হয়। এটার থেকে 75 বাদ দিয়ে দিলাম, কত হবে? শতকরা 25। এটা হবে উত্তর। এর উত্তর কি হবে? শতকরা 25। ঠিক আছে, আর অন্য কিছু হবে না, অন্য উত্তর আছে। আচ্ছা, পিতা ও, আচ্ছা নেক্সট এর যেটা এটুকু। আচ্ছা, তাহলে এটা করে দিলাম, পরে বেসিক নিয়ে আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে 1-2টা করে অঙ্ক করাবো। এখন শুধু মোটামুটি একটু বেসিকের ভিতরে দিয়ে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আচ্ছা, এটা গেছিল 12 নম্বর। ঠিক আছে, আচ্ছা যাক, এখন এটা হলো এটার অনুক্রমে আর কি, এটা তো পরীক্ষার অনুক্রমে, এখন হলো 13 নম্বরে আসছে। 13 নম্বরে আসছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের সমষ্টির অনুপাত ছিল 6:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এনা বলছে যে পিতা ও পুত্রের কি, এটা বড় করে করা যায়।
এখন আমি ক্লাসটা ছোট করে করছি, মানে ওই এটা এটার থেকে 7 বছর, ঠিক আছে, এ, এ, ধরে মনে করি পিতার বয়স এইভাবে করা যায়, এ, তারপরে বা পুত্রের বয়স এইভাবে ধরে করে তারপরে এটার সাথে এই 7 বছর যোগ করে বিয়োগ করে এইভাবে করা যায়, কিন্তু এখন আমি এটা একটু শর্টে করছি, শর্ট মেথডে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 6 অনুপাতে। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে 70 বছর, 7 বছর আগে তাদের বয়সের অনুপাত কত? 7 বছর আগে তাদের বয়স কত ছিল? 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? দুইজনেরই তো 7 বছর 7 বছর করে কম ছিল। দুইজনেরই কি 7 বছর আর 7 বছর করে কম ছিল না? কত তাইলে 14 বছর কম ছিল না সমষ্টি? 7 বছর আগে, 7 বছর আগে কত? 7 বছর আগে কত ছিল? তাহলে 70 কত থেকে? 70 থেকে 14 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 6 5 56 হবে। 56 বছর ছিল, কারণ দুইজনের বয়সটা তো 7 7 করে 7 বছর আগে 7 বছর কমছে, তাহলে এটা 56 হয়ে গেল। এখন এই 56 যে হলো, এটা বেসিক করাচ্ছি না, একদম শর্ট, মানে টেকনিক্যাল কৌশলে করাচ্ছি। তাহলে এই যে 56 বছরটা, এই 56 বছরটার তো অনুপাত কত? 6 অনুপাত 1। 6 অনুপাত 1 মানে কি? তাহলে একজনের যদি 6 হয়, 6 বছর হয়, একজনের 1 বছর, তাহলে মোট কত? 7 বছর। 7 বছরের মধ্যে পিতার বয়সটা কত? 6। তাহলে 56 বছরের মধ্যে পিতার বয়সটা কত? 7 বছরের মধ্যে পিতার বয়স হলো 6, 1-এর মধ্যে কত? 56 মধ্যে কত? ওইভাবে লেখা যায় না। 7 8 8 কত? 6টা কত? 48, ঠিক আছে। 48, তাহলে ওই পুত্রের বয়স কি হবে? এটা বিয়োগ করে করা যায়, বিয়োগ করে লেখা যায়। আবার কি 7/1 এভাবে লেখা 7-এর মধ্যে 1, তারপরে আবার কি 56-এর মধ্যে কত? 7 8 মানে 8 আর কি, বা ওই 56 থেকে 48 বাদ দিলে হইতো। তাহলে 7 বছর পরে তাদের বয়সের কত কি? তাদের বয়স অনুপাত কি হবে? 48/8, 48/8, ঠিক আছে। তাহলে 48/8, এটা কি হবে? তাহলে 48টা হলো পিতার বয়স, আর পুত্রের বয়সেরটা কি হবে? 8। আচ্ছা, তাহলে 8, তাহলে এখানে লিখতেছি 48/8। এই অনুপাতটা হলো 6 অনুপাতে 6টা 48 8। আচ্ছা, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কি? এখানে 5 যোগ করলে হবে? এটির সাথে 5 যোগ করে পরে কি অনুপাত করে দিলে হবে? হবে না। কারণ হলো 5 বছর পরে তো ওই 7 বছর সহ এই এই অনুপাতটা তো হয়েছে 7 বছর আগে। 7 বছর আগের থেকে 7 বছর আগে যেহেতু হয়েছিল এই অনুপাতটা, তাহলে বর্তমানে কত হবে? 7 বছর যোগ হবে না এটার সাথে? 7 বছর, ঠিক আছে। 7 বছরের সাথে ওই 5 বছর যোগ হবে, কি 12 বছর। 12 বছর কি উভয়ের 7 বছরের সাথে, ওই যেহেতু 7 বছর বর্তমানে, এবার ভবিষ্যতে হবে কত? আর 5 বছর যোগ হবে, তাহলে কত হবে? 12 না? 12 যদি হয় 7 বছর পরে, তাহলে 12 কি উভয়ের সাথে আমরা যোগ করে দেই। এটা তো মোট এটা তো বয়সেই, বয়সটা অনুপাতে আমরা লিখছি, 6 অনুপাতে এটা লিখছি। তাই 48-এর সাথে 12 যোগ করে দিলে কত হবে? 60 হবে। আবার 8-এর সাথে 12 যোগ করলে কত হবে? 20 হবে। তাইলে 8-এর সাথে 12 যোগ করলে কত হবে? 20। আচ্ছা, অনুপাতটা কত হবে? তাদের অনুপাত কত হবে? 60/20। তাহলে কত হবে? এখন আমরা অনুপাতটা ছোট করে ফেলাই, ভাগ করে ফেলাই, ছোট করা যাবে। তাহলে 20 দিয়ে ভাগ করলে অনুপাতের 3 20 60,
একে 3:1 হবে। তাহলে এটার অনুপাত কি হবে? 3:1। তাহলে আমি ওইখানে লিখি নাই, ওইভাবে ভাঙ্গা লিখি নাই। আরো শর্টে করো যাবে, দ্রুত করা যাবে। আর এটা ভেঙ্গা পরবর্তীতে ভেঙ্গা ক্লাস নিয়ে আসবো কোনটা কিভাবে করতে হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এটা 13, তারপর 14। টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবকিছু লিচু টাকায় 12টা দরে যদি বিক্রয় করলে তাহলে শতকরা কত হবে? তাহলে এটা সরাসরি করা যায় এভাবে, টাকায় 10টি ও টাকায় 15টি দরে এটারে এক ভাগ করে ফেললে 10/1 যোগ 15/1 সমান 10 আর 15 লসাগু হবে 30। এখানে এটা ভাগ করে 3, এটা 2, কত হবে? 30/5 হলো 1/6। আচ্ছা, তাহলে 6 এটা কি? আচ্ছা, এটা কিভাবে করলাম? তো আমরা তো করি তো যে 10টি লিচুর এর সংখ্যা করা যায় 10টি, এভাবে পরীক্ষা আসলে এভাবেই করতে হবে, আরো শর্টে করা করলে করে 10টি লিচুর ক্রয় মূল্য কত? 1 টাকা। সুতরাং 1টি লিচুর ক্রয় মূল্য কত? 10/1 টাকা। আবার কি 15টি লিচুর ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং 1টি লিচুর ক্রয় মূল্য কত? 15/1 টাকা। এটা একটু লিখলাম আর কি, 15/1 10 তখন একটা, এখন একটা একটা কত? 2টা লিচু না? 2টা লিচুর এটা কি 2টা লিচু ক্রয় মূল্য কত যুগ, তাহলে এটা তো এটা আমাদের আসবে জানি। এটা 2টা লিচু ক্রয় মূল্য কত? এই 2টা যোগ করে দিলাম, ক্রয় মূল্য এত এত টাকা। ঠিক আছে, তাহলে 2টা লিচু ক্রয় মূল্য হলো এত টাকা। এই যে একটা একটা, তাহলে এটা কিন্তু 2টা লিচু, এই যে একটা লিচু। ঠিক আছে, 2টা লিচু ক্রয় মূল্য হলো এতটা, যোগ করা হলো। তাহলে একটা লিচুর ক্রয় মূল্য কত হবে? 2 দিয়ে ভাগ করা হবে না? 6/1 ভাগ করলে 2 দিয়া, 2 দিয়ে ভাগ করলে, একবার লিখে ফেলতে চাইছিলাম, 2 দিয়ে ভাগ করলে কি হবে? 6/1 গুণন এটা উল্টে যাবে, 1 সমান কত? 12/1 টাকা। 12/1 টাকা, ঠিক আছে। আচ্ছা, 12/1 টাকা। এখন যদি এখানে কি বলছে যে এত টাকা কিনছি, এইটা হলো 12/1 টাকা হলো ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হলো একটা লিচু, যে 2টা লিচু ছিল এই জন্য ভাগ করে 2 দিয়ে ভাগ করে নিছি। তাহলে আচ্ছা, তাহলে টাকায় 12টি ধরে লিচু বিক্রয় করতে হবে কি টাকায় 12টি ধরে। তখন টাকায় 12টি ধরে মানে কি 12টি লিচুর বিক্রয় মূল্য কত? 1 টাকা। 1 টাকা। 12টা লিচুর বিক্রয় মূল্য যেহেতু 1 টাকা, তাহলে একটা লিচুর বিক্রয় মূল্য কত? 12/1 টাকা। এই তো 12টি লিচুর বিক্রয় মূল্য 1 টাকা, একটা লিচুর বিক্রয় মূল্য কত? 12/1 টাকা। ওইটুকু লিখলাম না, একটু শর্ট টেকনিক বলে দিলাম। তাহলে এইখানে বিক্রয় মূল্য হয়েছে কত? 12 টাকা। একটা লিচু, এটা কিন্তু একটা লিচু। আচ্ছা, এটা একটা লিচুর বিক্রয় মূল্য কত হয়েছে? 12/1 টাকা। তাহলে কি কোনো কিছু হয়েছে? লাভ হয়েছে? কত হয়েছে? কিছুই হয়নি। তাই এটার রেজাল্ট কি হবে? লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি কিছুই হয়নি, এই লিখলাম আর কি, জাস্ট লাভ বা ক্ষতি কিছুই হয়নি এরকম। এটা কি হয়েছে? লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা গেল, এটা একভাবে। আবার এটাকে লসাগু করে করানো যায়। লসাগু করে মানে মোট কত? লসাগু করলে কি হবে? লসাগু করলে, আচ্ছা, মোট কতটি লিচু? 10টি। আচ্ছা, টাকায় 10টি ও টাকায় 15টি, 10টি এখানে লিখে ফেলছি। আচ্ছা, যাই হোক,
কথাই লিখে ফেলছি। আচ্ছা, 10টি 15টি ধরে এখানে টাকায় 10টি, টাকায় 10টি ও টাকায় 15টি ধরে সমান সংখ্যক লিচু কিনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10টি। আচ্ছা, তাহলে এইগুলোর লসাগু করা যাবে, মানে 10, 15, 12। আচ্ছা, মানে কত সংখ্যক সমান সংখ্যক লিচু কিনছি কত, এটা তো আমাদের সমান সংখ্যক কতগুলো কিনছি এগুলো তো আমাদের জানা নাই। এই জন্য আমাদের করতে হবে কি, যে এটি লসাগু করে মনে করি যে এত সংখ্যক, মানে উচ্চ কত, মানে ওইটা 10, 15 আর কত 12, এটা লসাগু বের করি। 10, 15 আর 12 দিয়ে তো করি, কত হবে, 2 দিয়ে 5, 15, 6 দুগুণে 12, আবার 3 দিয়ে করলে 5, 5, 2। যদি একবারে বলে দেওয়া যায় তবু আমি করে দিলাম, 5 দিয়ে করলে 1, 1, 2, 3 দুগুণে 6, 5 4 30, 3 দুগুণে 60। এমনি বলে দেওয়া যেত, এটা বেসিকেই বলে দেওয়া যেত যে বড় সংখ্যা, বড় সংখ্যাটারে দ্বিগুণ তিগুণ কইরা 3 গুণ করে যে সংখ্যাটা হয় এটা সরাসরি এটা লসাগু যে 60, এটাই বলা যেত। তবু আমি এটা একটু করে দিলাম, তাহলে আচ্ছা 60, তাহলে 60 ধর কি হলো 60, তাহলে 60টি, এইটাও আমি শর্টে করে দেব, ঠিক আছে। তাহলে মনে করি যে কোথায়, আচ্ছা, আচ্ছা 60টি, আচ্ছা 10 টাকা ধরে কয়টা লিচু করছি, কিনছিলি কয়টা, 60টা। 10 টাকা ধরে কয়টা কিনছিল, 60টা। তাহলে একটার দাম কত, 6 টাকা। এভাবে 10 টাকায় কিনে, আচ্ছা 10টি কিনে, আচ্ছা 10 টাকা, 60টি কিনছে, ঠিক আছে। তাহলে 10 টাকা দিয়া ওই 60 থেকে ভাগ করলে কত হইতেছে, দাম কত হইতেছে, 6 টাকা সরাসরি, যেহেতু সঙ্গে পরে বিস্তারিত অন্য সংখ্যক। আচ্ছা, তাহলে আবার ঠিক তেমন কি 15 দিয়া ওই কত 60টি কিনে, তাহলে কত দাম পড়ছে, কত 4 টাকা, সমান কত 4 টাকা, কত হইলো, তাহলে মোট কত লিচু কিনছে, কত 60 60 120টা, 120টা কিনছে কত 10 টাকা, 6 আর 7 যোগ করলে কত হবে, 10 টাকা, 6 আর 7 যোগ করলে কত হবে, 10 টাকা। তাহলে 120টি কিনছে হলো 10 টাকা, তাহলে আবার 120টির, আচ্ছা এখন কি করতে হবে, যে টাকা 12টি ধরে বিক্রয় করলে, হ্যাঁ শতকরা কত লাভ করে, সবকিছু 12 টাকা, তাহলে 12টা ধরে কিনছে কত, লিচু কত কিনছে, তো 120টাই কিনছে, কারণ ভিন্ন দামে এই 120টা লিচু তো এই দরে কিনছে, এই দরে হলো 60, 6 টাকা, এই দরে হচ্ছে 4 টাকা। তাহলে এই ঠিক 12টা লিচুই তো 120 টাকার, 12টার 120টা লিচুই তো কিনছে 12টার দরে, তাহলে 12 দিয়ে ভাগ করি, কি হবে, 10 হবে, 10 টাকা হবে, 10 টাকা, ঠিক আছে। তাহলে 10 টাকা হয়েছে। তখন এইখানে কি, এইটা ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য কত, 10 টাকা। তাহলে কি লাভ বা ক্ষতি কিছুই হয়নি, এটা ভেঙে বড় করে এ করে লেখা যায়, তবু আমি ওইভাবে করা যায়, এটাও আমি শর্ট মেথড আমি করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপর আসতেছে 15, এখানে সিরিয়ালের 15। আচ্ছা, এটা সমান কত, 0.204, এটার সমান কত, তাহলে কোন সংখ্যার, এটার তো বর্গ, বর্গ মানে কি, দুইটা একই সংখ্যার গুণফল, তাহলে দুইটা একই সংখ্যা যদি আমরা গুণ করি,
তাহলে আমরা কি কি পাই, দুইটা একই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা ওই এত শূন্য ওগুলো আর কোনো কিছু বিবেচনা করে লাভ নাই, এখানে 4 4 আর 16 16 নামছে, আর তো অন্য কিছু হবে না, সবগুলা শূন্য শূন্যই হবে। তাহলে এখন দেখবো মোট কত ঘর এইদিকে দশমিক আছে, 1 2 3 1 2 3, এনে কয় ঘর আছে, 2 ঘর আছে, মোট 6 ঘর, তাহলে দুইটা 4টা দিতে হবে, দুইটা দিয়ে 4টা শূন্য দিয়ে দিতে হবে। তাহলে এটা কি হবে, এইটা সরাসরি লেখা যাবে, দুইটা শূন্যের বর্গমূল 4টা আর 16, 4 4 16, একটা সরাসরি 4টা শূন্য দিয়ে 16 লেখা যায়। ঠিক আছে, এটার একটা মেথড। আচ্ছা, কৌশল। তাহলে এটা হলো 0.1 2 3 4 16, এটার উত্তর হবে এটা। আচ্ছা, তারপর 16 নম্বর, আর এই শূন্যটা দেওয়া হয় যেটা আগে কোনো সংখ্যা নাই এটুকু বোঝার জন্য। আচ্ছা, তারপর 16 নম্বর করছি, 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে। তাহলে 0 1 2 3 4 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 0 1 2 3 4 এর দ্বারা এটি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কি হবে, তাহলে সবচেয়ে বড়টা আগে লিখতে হবে, তারপরে একটু ছোট, তারপরে সবার ছোটটা। তাইলে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এগুলো না লিখে সরাসরি আমরা লিখে ফেলাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বেসিকই করি বা যেভাবে করি, এটা শর্ট ইয়াতে টেকনিকই করি, এটা তো একই হবে বা ওইটুকুই বলা হবে, মানে বাড়বে না আর কি। এটা সরাসরি লিখলে তারপর 4টা আগে লিখবো, তারপরে কি 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এটা এটা হলো সবচেয়ে বড় সংখ্যা, সবার বড়টা আগে লিখতে হয়, তারপরে এর চাইতে উল্টা পাল্টা করলে এরপরে 1 যদি এখানে নিয়ে আসি বা এগুলো, তাহলে সবচেয়ে বড় সংখ্যা হবে না বা হবে না। এই জন্য সবার বড়টা আগে লিখে আস্তে আস্তে ইয়েটা, তারপর ক্ষুদ্রতম। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি, ছোটটা আগে সবার ছোটটা আগে লিখে পরে ওই বাকিগুলা কি বৃহত্তম সংখ্যাগুলা পরে লিখতে হয়। ঠিক আছে, বৃহত্তম সংখ্যাগুলো যদি পরে লিখি, আগে ক্ষুদ্রতম, তাহলে 0 1 2 3 4 এভাবে লিখতে হয়। তো এইভাবে লিখলে কোন অর্থ হয়, এটা 5 অঙ্কের থাকে, 5 অঙ্কের থাকে না। মানে শূন্য সবার আগে থাকলে তো 1 2 3 4 লিখলে 1234 4 অঙ্কের হয়ে যায়। তাই এটা নিয়ম হলো যে ক্ষুদ্রতম সংখ্যা বের করার ক্ষেত্রে এখানে একদম ছোটটা যেটা, এটা আগে লিখে তারপরে এই শূন্যটা বসিয়ে আর বাকিগুলা ক্রমে ক্রমে লিখতে হবে। তারপরে কি 2, তারপরে হলো 3, তারপরে 4। শূন্য না থেকে অন্য কিছু হইলে এখানে এই নিয়ম এইভাবে হইতো না। তাহলে এটার যোগফল কত, যোগফল হলো 4 4 4 3 5, এটা। আচ্ছা, তাহলে এটার কথা হলো, এর উত্তর হলো 5 3 4 4 4। তাহলে কি আসছে, যদি কষ্ট করে নেবেন এগুলা। তো 17 নম্বর, লেখা এখানে ছোট করতে গেলে ইয়ে হয়ে যায়, কেমন এলোমেলো হয়ে যায়। আচ্ছা, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য শতকরা 20 বাড়লে এবং প্রস্থ শতকরা 10 কমলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হবে, হ্রাস বৃদ্ধি হবে। ঠিক আছে, হ্রাস অথবা বৃদ্ধি হবে। তাহলে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য, তো বর্গাকার জমির দৈর্ঘ্য তো বর্গাকার জমির দৈর্ঘ্য তো ধরি মানে শতকরা 20 বাড়ছে, মানে 100-র মধ্যে 20 বাড়ছে, 100-র মধ্যে 20 বাড়লে কত হয়, 120। আর শতকরা কি প্রস্থ কি কমছে, এই শতকরা 10 কমছে, তাহলে কত হইলো 90। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে, এটা কমছে, তাহলে কত হয়েছে, 90 হয়েছে। আচ্ছা, তাহলে এখন
একটি বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ উভয়টাই এখানে কত 100। তাইলে বর্গাকারের যদি 100 হয়, তাহলে 100 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 100-এর উপরে স্কয়ার, মানে এর ক্ষেত্রফল। তাহলে 1 দিয়া 2টা শূন্যের বর্গ হলো 4টা শূন্য। তাহলে এত একবারে করে দেওয়া যায়, কিন্তু এটি করে নিলাম। আর এটার ক্ষেত্রফল কত, যেহেতু 12 কমার পরে কত হয়েছে 120 আর 90, এটা গুণ করলে কত হবে 9 × কত 108, আর এখানে 2টা শূন্য। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এইটা এইটা এটা 12 কমার ফলে হচ্ছে এটা। তাহলে এটা ছিল অরিজিনাল, যে আর এটা হচ্ছে, তাহলে এটা হলো 10,000, এটা হলো 10,800। তাহলে এখানে এর থেকে আমরা 10,000 বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে কত হলো 800 হবে। তাহলে 800 10,000-এর মধ্যে আচ্ছা আচ্ছা শতকরা 800 বাড়ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে শতকরা 8 এমনিতে লেখা যায়, 2টা শূন্য ক্রস করে দিলে শতকরা 8। তবু আমি অঙ্কটা করে দিচ্ছি যে 10,000-এর মধ্যে কত বাড়ছে, 10,000-এর মধ্যে 10,000-এর মধ্যে বাড়ছে কত 800। আর 100-এর মধ্যে কত বাড়ছে 10,000 বাড়ছে 800। একের মধ্যে বাড়ছে কত 10,000-এর ভাগ 800, আর একের মধ্যে কত এইভাবে। আচ্ছা, তখন 2টা শূন্য, এই 2টা শূন্য কেটে যায়, আর এখানে 2টা শূন্য কেটে যায়। তাহলে এখানে থাকে কি 8। এটা কি বাড়ছে, এটা যদি করা হয়, রাজবৃদ্ধি করা হয়, তাহলে এটা বাড়ছে। এটা শতকরা 8 হলো বৃদ্ধি পাইছে, আর এটা হলো অরিজিনাল ছিল। ঠিক আছে, এটা এটা কত হবে বৃদ্ধি, শতকরা 8 হলো, শতকরা 8 হলো বৃদ্ধি হয়েছে। আচ্ছা, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখন 18 নম্বর হলো কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? তাহলে ক্ষুদ্রতম বের করতে হলে অনেক ভাবে করা যায়, এইটারে এইভাবে এইভাবে ডিফারেন্স করে করা যায়, বন্য ভাবে করা যায়। কিন্তু আমি এখন করতেছি কি, যে লব যার মান তার, যার লব বেশি হবে দুইটা দুইটা ভগ্নাংশ করে আমি গুণ করতে পারি, গুণ করব, গুণ করে দেখবো, বা এই দুইটার গুণফলের সাথে এই দুইটার সাথে গুণফলে এইভাবে করতে পারি। কিন্তু আমরা এখান থেকে দুইটা দুইটা ভগ্নাংশ করে গুণ করি, 14/11, তারপরে এই ভগ্নাংশটা কি আছে আর কি 21/17। এই দুইটার এইভাবে গুণ করে এটা লিখবে এইটার উপরে, এটা যাবে এইখানে, আর এইটা যেখানে লব যেই দিকে আছে ওইখানে যাবে গুণ করে। এবার আর এই গুণ হবে এই হরে আর লবে। তাহলে 21 আর 11 গুণ করলে কত হবে 231 হবে। আপনারা গুণ করে দেখবেন। আর 14 আর 17 কত হবে গুণ করলে 14 আর 17টা একবার আমি করে ফেলছি। আচ্ছা, তবু আমি করে দিচ্ছি, 17 200 হওয়ার কথা, 14 4 7 8, 2 4 6, আচ্ছা 17 8, হ্যাঁ 238 হয়েছে। তাহলে এই লবটা এইখানে, এইখানের মানটা কত হয়েছে, এইখানের উপরে মান কত হয়েছে 238, আর এইভাবে গিয়ে এখানে কত হয়েছে 231। লব যার মান তার, এই দুইটার মধ্যে বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। তাহলে ভগ্নাংশটা কোনটা ক্ষুদ্রতম, তাহলে মান যেটা বেশি সেটা হলো বড়, আর যেটা মান কম এই যে লব যার মান তার, তাহলে এইটা হলো ক্ষুদ্রতম 14/11, 14/11। ঠিক আছে, তাহলে 14/11 হলো এই দুইটার মধ্যে তুলনা করে ফেলছি। এখন 6/5-এর সাথে তুলনা করি। 6/5-এর সাথে যদি তুলনা করি, আরো অনেক করা যায়, তাহলে এইভাবে করতেছি, লব যার মান তার 6 11 কত 66, আর 5 আর 14 গুণ করলে কত হবে 70। বড় কোনটা, এইটা, এইটা বড়, সুতরাং ছোট কোনটা, এটা, এইখানে হবে 66, এখানে কত হবে 70।
তাহলে 70টা বড়, তাহলে তাহলে এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশটা ছোট, এটার মান মান কম। তাহলে আবার এটা করে ফেললাম কি 14/11। এ পর্যন্ত 14/11 আসছে কি, এ পর্যন্ত 14/11 আসছে, 11 আসছে ছোট। 14/11 সাথে 12/15 এ করে দেখি, সরি 15/12, 15/12 হইলে এটার মান কত হবে, একবারে উপরে লিখে ফেলাই 11 15 10 15 150 165। আর এটা হলো 10 14 140 আর 14 28 168, 168। তাহলে লবের গুণফল এইভাবে গুণফল, এটার মধ্যে কোনটা বড় হয়ে গেছে, এটা বড়, 165 165 এটা হলো ছোট। তাহলে এই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট হয়ে গেল, এই 14/11। এখানে উত্তর কি হবে 14/, এটার উত্তর কি হবে 14/11। আচ্ছা, তারপর এটা, আচ্ছা তাহলে তারপর হলো 19 নাম্বার, এখানে যেটা দুইটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? তাহলে দুইটি সংখ্যার লসাগু কত 36, আর একটি সংখ্যা 12 হলে অপরটি কত? এটা একদম সহজে পানির মতো করে ফেলতে পারি। দুইটি সংখ্যার লসাগু, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল ওই, আর আর দুইটি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল এক সমান। তাহলে মনে করি একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা এক্স যদি হয় তাহলে একটা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে না, মনে করি অপর সংখ্যাটা এক্স আর কি, আছে যাই হোক অবশ্য, তাহলে একটা সংখ্যা 12 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা কি এক্স। দুইটা সংখ্যার গুণফল হয়ে গেল, দুইটা সংখ্যার গুণফল কি, এটা লসাগু আর গসাগুর গুণফল, এটা সমান। তাহলে লসাগু আর গসাগুর গুণফল কত 36 আর 6, এটার গুণফলের সমান। তাহলে কত হবে, তাহলে কি হবে, সমান হবে না, সুতরাং সুতরাং হবে, এখানে তো সমান আছে, সমান হবে না, সুতরাং এক্স সমান কি, 12 এক সমান যেতে হয় 12 সাথে এক্স গুণন, 12 এক সমান যখন এতটুকু হয় তাহলে এক্স 12 দিয়ে ভাগ করতে হবে, এক সমান কত 36 গুণন 6, তাহলে 3, 3 কত 18। তাহলে এবারে অপর সংখ্যাটি কত, উত্তর হবে এখানে 18। তাহলে অপর সংখ্যাটি হলো এখানে কত 18 হবে, কারণ দুইটা সংখ্যার গুণফলে একটা ধরে নিলাম, তাহলে এবার এক্স আর 12 দিলে 12, এক্স এর মানটাই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন আসছি লাস্ট 20 নাম্বার। a minus b plus b, এটা সমান কত? এখন এটা সমান কত, এখন কত হলো, এভাবে দেওয়া আছে, এখানে এটা গুণের আকারে দেওয়া আছে, আমরা এটা লিখে ফেলাই a মাইনাস বি, এটা লিখে ফেলাই। তাহলে এইখানে যদি আমরা ব্র্যাকেটের আকারে এটাকে লিখতে পারি এ মাইনাস বি, 1 কমন গেলে এখানে 1 দিয়া ভাগ করতেছি আমরা, আর এখানে প্লাস বি দিয়া তো ভাগ ভাগ আছে, 1 দিয়া যে কোনটারে ভাগ করলে ওইটুকুই হয়। তাহলে এ মাইনাস বি থাকলো, বি দিয়া এইভাবে রাখলাম। এখন এই দুইটা কি কমন যায়, যায় কি এ মাইনাস বি, এ মাইনাস বি কমন যায়, এ মাইনাস বি কমন গেল, এ মাইনাস বি কমন যায় দুইটার থেকে, কমন যায়, থাকে কি 1 প্লাস বি, তাহলে 1 প্লাস বি থাকে এটার মধ্যে। তাহলে এখন আমি এটা তো গুণের আকারে হয়ে গেছে, এখন কাটাকাটি করা যাবে উপরে নিচে, ঠিক আছে, উপর নিচে গুণের আকারে আসা না পর্যন্ত তাহলে কাটাকাটি করা যায় না। তাহলে এ মাইনাস বি যদি কাইটা দিই তাহলে কি থাকে 1 প্লাস বি, এখানে উত্তর কি হবে, আনসার কি হবে 1 প্লাস বি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের কথা হলো আমি পরবর্তীতে ইংরেজিদের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আমি ডিট করে ফেলেছি। তো এগুলা কিছু বেসিক, তারপরে এক ক্লাসেতে এত লং করা যায় না, এই জন্য কিছু শর্ট এভাবে, তাই মোটামুটি মূল জিনিসটা আমি বুঝাইতে চেষ্টা করি। এখন এটার উপর প্রয়োজনে এক দুইটা যেটা একদম জটিল, যেগুলোর মূল জিনিস দশমিক কি, শতকরা কি, এগুলো যারা না বুঝেন কমেন্টের মধ্যে জানাবেন। আমি আমি এগুলা খুব সহজে একদম গোড়া থেকে সবগুলা ক্লাস করে নিব। আর আমার মোবাইল নাম্বার তো ডেসক্রিপশন বক্সে, চ্যানেলের বক্সে দেওয়া আছে, কমেন্টের মধ্যে জানাবেন, যা চাইবেন তাই পাইবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।